নমস্কার। সন্ধ্যে ৭টার গ্রাউন্ড রিপোর্টে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সৈকত। আপনাদের প্রথমেই গ্রাউন্ড রিপোর্টে দেখাবো বাংলাদেশের ইস্যু। আপনারা জানেন যে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারিতে গত কয়েকদিন ধরে উত্তাল বাংলাদেশ এবং আজও তার রেশ অব্যাহত। প্রভুর গ্রেফতারির তীব্র নিন্দা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশ শেখ হাসিনা। পাল্টা ইউনূসের অন্তর্বর্তী সরকারের অফিস জানিয়েছে শেখ হাসিনাকে নিয়ে তারা আন্তর্জাতিক আদালতের বিচারের জন্য এগোতে চাইছে। চিন্ময় কৃষ্ণ প্রভু ও বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে বৃহস্পতিবার ঠিক কি বলেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? তিনি একটি বিবৃতি দেন। সেই বিবৃতিতে তিনি দাবি করেন একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিল এবং তাকে যেভাবে হত্যাকারীরা পিটিয়ে হত্যা করেছে তারা সন্ত্রাসী। তারা যেই হোক তাদের শাস্তি পেতেই হবে। অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয় তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে। সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। বাংলাদেশে সংখ্যালঘুদের ঘরবাড়ি আক্রমণ করে ভাঙচুর এবং লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সকল সম্প্রদায় মানুষের ধর্মীয় স্বাধীনতা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে দাবি করেন শেখ হাসিনা। যদিও তিনি এই মুহূর্তে ভারতেই রয়েছেন এবং অন্তরালে রয়েছেন। এই অন্তরাল থেকেই তিনি কার্যত ইউনূস সরকারকে বার্তা দিয়েছেন। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগে বাংলাতেও প্রতিবাদের ঢেউ। বৃহস্পতিবার বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ নামে একটি সংগঠন কলকাতায় বাংলাদেশের উপদূতাবাস অভিযানের ডাক দেয়। সেই কর্মসূচি ঘিরে শুরু থেকে সতর্ক ছিল কলকাতা পুলিশ। মিছিল এগোনোর চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। বেগবাগানের কাছে শুরু হয় ধস্তাধস্তি। নিঃশর্তে প্রভুকে ছাড়তে হবে। চিন্ময় কৃষ্ণের নিঃশর্ত দাবি করছি ছাড়বার, আর তার পাশাপাশি সংখ্যালঘুদের জীবন যাতে নিরাপদ হয় সেটা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ নিয়ে ভারত সরকার যে সিদ্ধান্ত নেবে তাকে সমর্থন করবেন তিনি। বিধানসভার অধিবেশনে বাংলাদেশ প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে কলকাতার ইসকনের সঙ্গে তার দুবার কথা হয়েছে, এটা অন্য দেশের বিষয়। এক্ষেত্রে দেশের সরকার যে সিদ্ধান্ত নেবে তিনি তার সঙ্গে আছেন। কোনো ধর্মের ওপর অত্যাচার তিনি মানবেন না। তা যদি অন্য দেশেও হয় তাও মানা হবে না। আমরা সবাই এক, আজ এক। যেসব ঘটনা গত 1 বছর ধরে ঘটছে প্রত্যেকটা ঘটনার জন্যই তিনি দুঃখিত। তিনি দুঃখিত হলেও তিনি যেহেতু অন্য দেশের নাগরিক তাই দুদেশ কথা বলে সেটা মিটিয়ে নিতে পারে বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, বাংলাদেশটা একটা অন্য দেশ, ভারতবর্ষটা একটা অন্য দেশ। একটা দেশ আর একটা দেশের সম্বন্ধে যদি কিছু করে সেটা সেই দেশকে করতে হয়। আমরা দুঃখিত, আমরা মর্মাহত। অনেক মানুষ আগেও মারা গেছে, এখনো অত্যাচারিত হচ্ছে। আগেও আন্দোলনেও অনেক ছাত্রছাত্রীরা মারা গেছে, আজও তার রেস চলছে। বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লিও। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ সংসদে বিবৃতি দেন। সেই বিবৃতিতে দাবি করা হয়েছে বিগত কয়েক মাস বাংলাদেশের বিভিন্ন হিন্দু মন্দির এবং বিগ্রহের ওপর হামলা এবং ভাঙচুরের রিপোর্ট আসছে। ভারত সরকার এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। তারই মধ্যে এই বছরের দুর্গাপূজা চলাকালীন ঢাকার তাঁতিবাজারের মণ্ডপে আক্রমণ, সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দিরে ডাকাতির মতো ঘটনা। বাংলাদেশ সরকার ভারতকে বলতে চায় তারা সেদেশে বসবাসকারী হিন্দু সমস্ত সংখ্যালঘু মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করুক এবং তাদের প্রার্থনার জায়গা নিরাপদ রাখুক। आपको मालूम है कि ये तो बांग्लादेश की इंटरनल अफेयर माना जाता है। मतलब हमारी देश जो सॉवरेन देश है, अगर कोई हमारे देश के अंदर जो कुछ चल रहा है उसके बारे में टिप्पणी करने लगे तो हम बोलेंगे माइंड योर ओन बिजनेस। तो इसी बेसिस पे हम क्या बताएंगे बांग्लादेश को।
हम तो नेचुरली वैसे भी सरकार अगर विदेश कार्य मंत्रालय की तरफ से कुछ कहना है तो जयशंकर साहब आके हमें बताएं पार्लियामेंट में, अच्छी बात होगी। मेरी कमेटी में भी अभी इस विषय पे चर्चा होगी। 11 तारीख को हमने बुलाए हैं बांग्लादेश के बारे में सब कुछ समझाने के लिए। लेकिन अब ये भी जानना चाहिए कि एक अलग देश है, हमारे देश में थोड़ी है। बांग्लादेश के अंदर जो कुछ चल रहा है हम चिंतित है। We've made our position very clear as far as the situation of minorities, Hindus and minorities in Bangladesh is concerned, and we have raised this matter with Bangladesh that they must take responsibility of protecting the minorities and safeguarding their interests, providing for their safety and security. চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি উঠল ফিনল্যান্ডের মাটিতেও। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ফিনল্যান্ডের মাটিতে মুক্তি চাই চিন্ময় কৃষ্ণের, এমনই স্লোগান শোনা গেল ফিনল্যান্ডে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় রিলিজ রিলিজ চিন্ময় প্রভু, রিলিজ রিলিজ চিন্ময় প্রভু, রিলিজ রিলিজ চিন্ময় প্রভু, রিলিজ রিলিজ চিন্ময় প্রভু, রিলিজ রিলিজ চিন্ময় প্রভু। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, চিন্ময় প্রভু, রিলিজ রিলিজ চিন্ময় প্রভু। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির প্রসঙ্গ উঠল ব্রিটেনের সংসদে। বিরোধী কনজারভেটিভ দলের সাংসদ বব ব্ল্যাকম্যান সংসদে এই প্রসঙ্গ তুলে বলেন, ইসকন প্রসঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে অবস্থান নিয়েছে তার বিরোধিতা করছেন তিনি। Right now, Mr. Speaker, the International Society of Krishna Consciousness, who run Bhaktivinoda Manor in Elstree, the largest Hindu temple in this country, in Bangladesh, their spiritual leader is under arrest. Hindus across Bangladesh are being subject literally to death by their houses being burnt, their temples are being burnt, and there was an attempt today in the Bangladesh High Court to rule that ISKCON should be banned from the country. This is a direct attack on Hindus. Now, this is a threat from India now to take action. We have a responsibility because we enable Bangladesh to be free and independent. Now, whatever the change of government has been in Bangladesh, it cannot be acceptable that religious minorities are persecuted in this way. So far, we've only had a written statement from the FCDO, so could the leader enable an oral statement on the floor of this House so it can bring to the world's attention what is... কার্যত গোটা বিশ্ব থেকেই আসছে প্রতিবাদের ঢেউ। কখনো ব্রিটেন, কখনো আমেরিকা, কখনো ফিনল্যান্ড, কখনো বা লন্ডন, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বাংলাদেশ ইস্যুতে কার্যত সরব হচ্ছে গোটা বিশ্ব। স্বাভাবিকভাবেই চাপ তৈরি হচ্ছে বাংলাদেশের ইউনূস সরকারের ওপর। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, এই প্রসঙ্গ যখন উঠে আসছে তখন মাথায় রাখতে হবে যে ইভেনের ভূমিকা কি। অর্থাৎ কোনো রাষ্ট্রে যদি সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভোগেন সেখানে একটা বড় ভূমিকা থাকে রাষ্ট্রপুঞ্জের, যদিও রাষ্ট্রপুঞ্জের কোনো প্রতিক্রিয়া কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এখন ভারতের প্রতিক্রিয়া আসার পর স্বাভাবিকভাবেই বাংলাদেশ ইতিমধ্যেই কিন্তু তারা বিভিন্ন রকমের প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। পাল্টা প্রতিক্রিয়া আসছে ভারতের মাটি থেকেও। এই পরিস্থিতিতে গোটা বিষয়টি এখন আর শুধু ভারত বাংলাদেশের বিষয় নয়, গোটা বিষয়টি এখন আন্তর্জাতিক। এদিকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার হওয়া সাধু চিন্ময় কৃষ্ণ দাসকে বৃহস্পতিবার বহিষ্কার করে ইসকনের বাংলাদেশ শাখা। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস বর্তমানে চট্টগ্রাম কারাগারে বন্দী। গোটা বিশ্ব চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে যখন সরব হচ্ছে বিভিন্ন সংগঠন, তখন ইসকনের সাধু এবং অনুগামীরা প্রতিবাদে সরব হচ্ছেন। তখন চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার কেন? বাংলাদেশ সরকারের চাপেই ইসকনের ঢাকা সদর দপ্তর বৃহস্পতিবার দুপুরে চিন্ময় কৃষ্ণকে বহিষ্কারের কথা ঘোষণা করে। হিন্দুদের একাধিক সংগঠনও মনে করছে চিন্ময় কৃষ্ণকে বহিষ্কারের ফলে সনাতনীদের চলমান আন্দোলন ধাক্কা খেতে পারে। চিন্ময় কৃষ্ণ দাস চন্দন কুমার ধর ইসকন বাংলাদেশের মুখপাত্র নন, তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত। অতএব নীরাজ গৌর দাস, স্বতন্ত্র গৌর দাস ও চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়।
আবার আরেকটি বিবৃতিতে বাংলাদেশে চলমান হিংসা নিয়ে ইউনূস সরকারকে কার্যত বার্তা দিয়েছে ঢাকা ইসকন কর্তৃপক্ষ। হরে কৃষ্ণা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার প্রসঙ্গে ইসকন বাংলাদেশের বিবৃতি। সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ অন্যান্য সনাতনীদের গ্রেপ্তার এবং এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন স্থানে সনাতনী সম্প্রদায়ের উপর সংগঠিত হামলা ও সহিংসতার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি এবং তার তীব্র নিন্দা ও প্রতিবাদ। বাংলাদেশ সরকার চিন্ময় কৃষ্ণ এবং তার সহযোগী 16 জনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এই নির্দেশ দিয়েছে। এই আদেশের ফলে ইসকনের অনেকগুলি শাখার কাজকর্ম বিঘ্নিত হবে বলে আশঙ্কা ইসকনের। এদিকে বাংলাদেশের ইস্যুতে রানী রাসমণি এভিনিউয়ের ময়দান টেন্টে ধর্ণা করতে চায় খোলা হাওয়া। পুলিশের অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় খোলা হাওয়ার সভাপতি স্বপন দাশগুপ্ত। মামলা দায়ের হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। শর্ত সাপেক্ষে সভার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। বক্তা হিসেবে থাকার কথা শুভেন্দু অধিকারীর। সভার অনুমতি দেওয়া হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। সর্বাধিক 30 ফুটের মঞ্চে এই সভা করতে হবে। দুপুর 2টো থেকে সন্ধে 6টার মধ্যে সভা করতে হবে। কোনো রকম উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না। নিয়ম এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে সভা করতে হবে। আপনাদের জানাবো যে ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্য বিজেপির সাংসদ, তিনি সংসদ থেকে কার্যত সরব হন এবং তিনি সংসদের বাইরে বিষয়ে তার বক্তব্য রাখেন। কি বলেছেন শোনাবো। হিন্দুদের উপর অত্যাচার যে শুধু এখন হয়েছে তা নয়, 1971 সাল থেকেও একটা এক্সোডাস চলেছে। পরিকল্পিতভাবে হিন্দু শূন্য করে দেওয়ার বাংলাদেশের প্রক্রিয়া চলেছে। আর অন্য দিক থেকে বাংলাদেশি মুসলমান যারা একদিন এই দেশটাকে নাপাক বলে, অপবিত্র বলে, দারুল হাব যুদ্ধভূমি বলে ছেড়ে চলে গিয়েছিল, তারা আজকে ভারতবর্ষে ঢুকছে। সীমান্তের সমস্ত জনসন্তুলন পাল্টে গেছে। সুতরাং আজকে ওই লোক দেখানো কিছু সুরক্ষা বাড়িয়ে আমার মনে হয় পুরোপুরি সমস্যার সমাধান করা যাবে না। ভারত সরকার খুব গুরুত্বের সঙ্গে এবং কঠোরতার সঙ্গে এই বিষয়টির ওপরে পুরো নজরদারি রেখেছেন। আমরা ওপারে আমাদের ভাইয়ের বোনেদের সুরক্ষিত রাখবো। এর জন্য আমরা যত দূর পর্যন্ত চেষ্টা করার, যেভাবে করার, সেটা করবার পর্যন্ত দল হিসেবে আমরা প্রচেষ্টা। চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে পথে নেমেছেন সংখ্যালঘু হিন্দুরা। বাংলাদেশে আদালত ইসকনকে নিষিদ্ধ করতে রাজি হয়নি। আদালত মামলা খারিজ করে দেওয়ার পরই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানায় ইসকনকে নিষিদ্ধ করা নিয়ে কোনো আলোচনাই নাকি হয়নি। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের পরিবেশ মন্ত্রকের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি জানান, কোনো সংস্থা নিষিদ্ধ করার কোনো আলোচনাই সরকারের মধ্যে হয়নি। সেই সঙ্গে তার মন্তব্য, ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ তারা জড়িয়ে ফেলছেন না। অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা এও বলেন, আইনি প্রক্রিয়া চলছে। যদি চিন্ময় কৃষ্ণ প্রভু অভিযুক্ত হতেও পারেন, আবার নাও হতে পারেন, সেটা আদালত গ্রাহ্য বিষয়। কোন সংস্থা নিষিদ্ধ করার কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি অনেকেই উঠতে পারে, দাবির সপক্ষে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে। ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না। এখন একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে, তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে। তিনি অভিযুক্ত হতেও পারেন, অভিযুক্ত নাও হতে পারেন, সেটা আদালত দেখবে। আর আজকেও দেখলাম পত্রিকাতে যে ইসকনের পক্ষ থেকে একটা
সম্মেলন করে বলা হয়েছে যে তাদের সাথে যাকে গ্রেফতার করা হয়েছে তার কোনো সম্পর্ক। আপনারা দেখলেন যে বাংলাদেশ ইস্যুতে এই মুহূর্তের সবচেয়ে বড় সমস্ত আপডেটগুলি আপনাদেরকে দেখালাম। বাংলাদেশ ইস্যুতে আমাদের বক্তব্য খুব স্পষ্ট। পড়শি দেশে যে অশান্তি তৈরি হয়েছে, যে হিংসার বাতাবরণ তৈরি হয়েছে, তার রেশ যেন কোনোভাবেই এই দেশ বা এই বাংলা এসে না পড়ে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা আমাদের প্রত্যেকের নাগরিকের কর্তব্য। তবে এটা ঠিক যে পড়শি দেশে যদি সংখ্যালঘুদের ওপর অত্যাচার বাড়ে, সংখ্যালঘুরা অত্যাচারিত হন, তার জন্য নির্দিষ্ট প্ল্যাটফর্মে আমরা অভিযোগ জানাতে পারি, তার জন্য উদ্বেগ প্রকাশ করতে পারি, কিন্তু সেই কারণে নিজের দেশ বা নিজের রাজ্যে সেই হিংসা টেনে আনা কোনোভাবেই কাম্য নয়। তবে আমরা এনকেটিভি বাংলার পক্ষ থেকেও উদ্বেগ প্রকাশ করছি, ঠিক যেভাবে পড়শি দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ আসছে, নিঃসন্দেহে গোটা বিষয়টি এই মুহূর্তে ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন। তারা বিষয়টি দেখছেন, নজরদারি করছেন, ঠিক যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন। কংগ্রেসের পক্ষ থেকেও জানানো হয়েছে। আপনারা দেখলেন যে এই মুহূর্তে ভারত সরকার গোটা বিষয়টি দেখছেন এবং ভারত সরকারের এই মুহূর্তে যা স্ট্যান্ড এ বিষয়ে, তার পাশে আমরা ভারতবর্ষের নাগরিকরা রয়েছি এবং এই বিষয়ে আমরা উদ্বেগ প্রকাশ করছি। আমরা এই টপিক থেকে তো বিদায় নিচ্ছি, আমরা অবশ্যই টপিকে নজর রাখবো, প্রতি মুহূর্তের আপডেট আপনাদেরকে দেখাবো। আমরা আসছি দ্বিতীয় টপিকে, যেটা এই মুহূর্তের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রভিডেন্ট ফান্ডের নিয়মে বড় বদল আনতে চলেছে কেন্দ্র। বেসরকারি সংস্থায় চাকরিজীবীদের ওপর পড়বে তার প্রভাব। সূত্রের খবর, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের মজুর সীমা বৃদ্ধির বিষয়ে চিন্তা ভাবনা করছে কেন্দ্রের মোদী সরকার। বেসরকারি সংস্থায় কর্মরতদের সামাজিক নিরাপত্তার উন্নতিকল্পে এই পরিকল্পনা বলে জানা গিয়েছে। ইপিএফও নিয়ন্ত্রণ করে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও। এটি কেন্দ্রের শ্রম মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা। বর্তমানে ইপিএফও নিয়ম অনুযায়ী বেসরকারি সংস্থার কোনো কর্মীর বেসিক পে 15,000 টাকা পর্যন্ত হলে তাকে বাধ্যতামূলকভাবে পেনশন স্কিমের আওতায় আনতে হয়। সূত্রের খবর, আগামী দিনে এমনই বদল ঘটাতে চাইছে কেন্দ্র। পিএফ এর ক্ষেত্রে ন্যূনতম মজুরি 15,000 থেকে বাড়িয়ে 21,000 টাকা করার পরিকল্পনা করেছে মোদী সরকার। যদিও এই নিয়মে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। ইপিএফ এর নিয়মে কি বলা আছে? বেসরকারি সংস্থার একজন চাকরিজীবীর বেসিক পে 12% প্রভিডেন্ট ফান্ডের জন্য কেটে নিতে হবে। ওই টাকা ইপিএফ এর তহবিলে জমা পড়বে। সম পরিমাণ টাকা সংশ্লিষ্ট তহবিলে জমা পড়বে ওই ব্যক্তির নিয়োগকারী সংস্থাও। ইপিএফ এর তহবিলের দুটি অংশ রয়েছে, একটি হলো এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, অপরটির নাম হলো এমপ্লয়িজ পেনশন স্কিম। বেসরকারি সংস্থার কর্মীর বেতনের যে অংশটি কেটে নেওয়া হয় তার পুরোটাই জমা হয় ইপিএফ তহবিলে। অন্যদিকে নিয়োগকারী সংস্থা যে টাকা জমা করবে তার 8.33% পেনশন অ্যাকাউন্টে জমা পড়ে। বাকি 3.67% চলে যায় প্রভিডেন্ট ফান্ড তহবিলে। ইপিএফ এর ওপর বছরে একটি নির্দিষ্ট পরিমাণ সুদ দিয়ে থাকে কেন্দ্র। 2023-24 অর্থবর্ষে এর পরিমাণ 8.25% রেখেছে কেন্দ্র। ইপিএফ এর এই সুদের হার পরিবর্তনশীল। 2021-22 আর্থিক বছরে প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ছিল 8.5%। ঠিক তার পরের বছর এই হার আরো কমে হয়েছে 8.1%। চলতি বছরে এর কিছুটা, এই শতাংশ কিছুটা বৃদ্ধি পেয়েছে, যেটা বেড়ে হয়েছে 8.33%। পেনশন তহবিলে আবার ইচ্ছে মতো টাকা জমা করা যায় না। এক্ষেত্রে একটি ঊর্ধ্বসীমা ঠিক করে দিয়েছে কেন্দ্র। সেই নিয়মে বলা হয়েছে একজন কর্মীর ইপিএফ অ্যাকাউন্টে সর্বোচ্চ 1,250 টাকা জমা করা যাবে। ইএস এর টাকা অবসরের আগে কোনোভাবেই তোলা যাবে না। প্রভিডেন্ট ফান্ডের সঞ্চিত অর্থ কিন্তু প্রয়োজন অনুযায়ী কর্মীর তোলার অধিকার রয়েছে। এই তহবিল থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা তুলে নিতে পারেন তিনি। আবার ইচ্ছে করলে অবসরের পরেও এই তহবিল থেকে টাকা তুলতে পারেন সংশ্লিষ্ট কর্মী। এর প্রসঙ্গে কেন্দ্রের দাবি, মজুরি সীমা 21,000 টাকা করলে বেসরকারি সংস্থার অধিকাংশ কর্মীকে পেনশন তহবিলের আওতায় আনা যাবে। আর এখনকার আইন অনুযায়ী, অর্থাৎ বর্ধিত আইন অনুযায়ী, কোনো ব্যক্তির মূল বেতন 15,000 টাকা ছাড়িয়ে গেলে তিনি পেনশন তহবিলে অর্থ জমা করতে পারবেন না। তার বেতন থেকে যে টাকা কাটা হবে তার পুরোটাই যাবে প্রভিডেন্ট ফান্ড তহবিলে। কিন্তু মজুরি সীমা বাড়িয়ে 21,000 টাকা করলে 15,000 টাকা বা তার বেশি বেসিক পে হলেও বেসরকারি সংস্থার কর্মীর
যে পেনশন সেই টাকা তিনি ফান্ডে জমা করতে পারবেন। মূল বেতন 21,000 টাকা পর্যন্ত এই সুবিধা তিনি পাবেন। সূত্রের খবর, মজুরি সীমা বাড়িয়ে 21,000 টাকা করা হলে পেনশন তহবিলে প্রদেয় অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে 1,250 টাকা যেটা জমা দেওয়ার কথা ছিল সেটা বেড়ে দাঁড়াবে 1,749 টাকা। অন্যদিকে প্রভিডেন্ট ফান্ডে কমবে বিনিয়োগের পরিমাণ। নতুন নিয়মে পেনশনের পরিমাণ বৃদ্ধি পাবে বলেও যুক্তি দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। ইসিএস এ যে নিয়ম পেনশন দিয়ে থাকে তা হলো 70 বছর পর্যন্ত। এই নিয়মে 35 বছর পর্যন্ত কোনো কর্মী 58 বছর বয়সে অবসর নিলে প্রতি মাসে 6,900 টাকা করে পেনশন পাবেন এবং অবশ্যই তার বেতন 23,000 টাকা হতে হবে। এখানে মনে রাখার দরকার, প্রভিডেন্ট ফান্ডে গচ্ছিত অর্থের ওপর সুদ দিয়ে থাকে সরকার, কিন্তু ইপিএস আমানতের ওপর কোনো সুদ দেওয়া হয় না। এই প্রসঙ্গে রাজনৈতিক মহল অনুমান করছেন মজুরি সীমা বৃদ্ধিকে কেন্দ্র করে বিরোধীদের আক্রমণের মুখে পড়তে পারে মোদী সরকার। কিন্তু আবারও মনে করিয়ে দিচ্ছি, গোটা বিষয়টি এখনো পরিকল্পনা স্তরে, প্রস্তাবের স্তরে। এই বিষয়টি দ্রুত বাস্তবায়ন করতে চলেছে মোদী সরকার, এমনটাই দিল্লি সূত্রে খবর। আপনাদের একটু তথ্য দিয়ে রাখি যে 1952 সালে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড মিলসিয়ার্স প্রভিডেন্ট অ্যাক্ট অনুযায়ী সরকারি সংস্থার কর্মীদের জন্য পিএফ চালু করেছিল কেন্দ্র। অতীতে মাত্র 8 বার এই নিয়ম বদলেছে, অর্থাৎ এবার যদি নিয়ম বদলায় তাহলে 9তম সংশোধন। 1952 সালে প্রভিডেন্ট ফান্ডের জন্য মজুরি সীমা ছিল মাত্র 300 টাকা। এরপর সেটা বাড়তে বাড়তে 2001 সালে হয় 6,000 টাকা। মাথায় রাখবেন, এসবই কংগ্রেস জমানা। 2014 সালে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসেন, তারপর সেই পরিমাণ 1 লাফে দ্বিগুণ হয়ে যায়, অর্থাৎ সেটা বেড়ে দাঁড়ায় 15,000 টাকা। এরপর কেটে গিয়েছে আরো 10 থেকে 12 বছর, অর্থাৎ 2014 থেকে 2024। গত এক দশকে পেট্রোল ডিজেল থেকে রান্নার গ্যাস, খাদ্য কিংবা বস্ত্র সব কিছুরই দাম বেড়েছে। সেই হিসেবে চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত নিয়ম বদলের ভাবনা চিন্তা শুরু করেছে নরেন্দ্র মোদী সরকার। আমরা এই প্রসঙ্গে বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলেছিলাম। শহরবাসী এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিচ্ছেন শুনুন। 21,000 যেটা করবে বলেছে, বলতে পারেন যে কিছু তো লাভ হবে নিশ্চয়ই। এখন দেখবেন কন্ট্রিবিউশন কত গভর্নমেন্ট দিচ্ছে বা কত পার্টি দিচ্ছে তার উপর ডিপেন্ড করছে। জেনারেলি 50-50 হয়। এখন সে কন্ট্রিবিউশনটা কার কত দিচ্ছে তার উপরে ডিপেন্ড করবে প্রফিটটা। এবং এর মধ্যে থাকবে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন কী রয়েছে, টাকা যেটা জমা দেবে সেটা তুলতে পারবে কি না, বা ফর দিস ইয়ার দ্যাট মিনস 5 ইয়ার 10 ইয়ার্স যদি ব্লক থাকে তার উপর ডিপেন্ড করছে। সুতরাং যদি গুড সাইড দেখেন, যদি পাবলিকের ঘরে হয় তাহলে ওটা বেট। আদারওয়াইজ গভর্নমেন্ট যদি করে পলিসি যে ফর 20 ইয়ার্স ব্লক করে দিলাম, তাহলে তো গভর্নমেন্টের লাভ। এই হচ্ছে ব্যাপার। এটা এখন পলিসিটা কী নিচ্ছে তার উপর ডিপেন্ড করছে। জিনিসটা খুব ভালো, যারা লোয়ার পিপল থাকবে তাদের অনেক প্রফিটেবল থাকবে, ভালো হবে, তাদের জন্য অনেক ভালো হবে। ইটস গুড সাইন। আমরা এই প্রসঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম রাজনৈতিক মহলের সঙ্গেও, তারা কি প্রতিক্রিয়া দিচ্ছেন দেখুন। দেখুন, পরিবর্তন তো সবসময় ভালোর জন্যই হয়। পিএফ এর ক্ষেত্রেও নিশ্চিতভাবে নির্দিষ্ট দপ্তরের আলোচনার প্রেক্ষিতে এই পরিবর্তনগুলো আসছে। ব্যক্তিগতভাবে আমি যেখানে থাকি, যে অঞ্চলে উত্তরবঙ্গে, সেখানে চা বাগানের প্রচুর পিএফ বাকি রয়েছে। এই ব্যাপারে আমাদের বিধায়করা বারংবার বলা সত্ত্বেও অবস্থার পরিবর্তন হয়নি। পুরো বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিতভাবে স্টাডি করবার পরে পূর্ণাঙ্গ বা সম্পূর্ণ প্রতিক্রিয়া দেব। পার্টি যারা প্রতিনিধি আছে তাদের সাথে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি আছে, সেখানে বিস্তারিত আলোচনা হোক, স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা হোক, তারপর এটা পাস হোক। এটা এমনি নিজেরা ইচ্ছে করলে পাস করে দেবো ওই কৃষি বিলের মতো, অথবা ন্যায় সংহিতার মতন জোর করে 146 জন লোককে বার করে দিয়ে, সদস্যকে বার করে দিয়ে ন্যায় সংহিতা পাস করানো হয়েছে। তোমার কৃষি বিল পাস করার মধ্যে একই কায়দায় এমপিদের হাউস থেকে বার করে দিয়ে, এটা ঠিক গণতান্ত্রিক। অর্থনীতির সঙ্গে সম্পর্কিত বিষয়, তাই আমরা এই নিয়ে কথা বলেছিলাম বিভিন্ন ইকোনমিস্টদের সঙ্গে, অর্থনীতিবিদদের সঙ্গে। তারা কি বলছেন শুনুন। ইতিবাচক দিকগুলো কি? ইতিবাচক দিকগুলো হচ্ছে সামাজিক সুরক্ষার অনেকটা বেশি সুবিধে হবে। অবসর গ্রহণ করার পরে পেনশনটা বা ইপিএস মানে সেটা বেশি পাওয়া যাবে।
ইপিএফওর কর্পাসটা তৈরি হবে, কারণ স্বাভাবিকভাবেই অনেক মানুষ যখন সেখানে দেবেন সেটা তৈরি হবে। সুতরাং সামাজিক সুরক্ষা, অবসরের পরে যে টাকাগুলো পাওয়া, এগুলো হচ্ছে ইতিবাচক দিকে পড়ছে। আর নেতিবাচক যে দিকটা সেটাও কিন্তু আমাদের ভাবতে হবে। তার কারণ একজন এমপ্লয়ার যদি এখন 15,000 টাকার মধ্যে তিনিও 12% দিচ্ছেন, যিনি কাজ করছেন তিনিও 12% দিচ্ছেন, সুতরাং 12% দিচ্ছেন 15,000 টাকার উপরে। এখন যদি ওটা 21,000 হয়ে যায়, তাহলে উনি যদি এখন 1250 টাকা করে দিতেন, ওটা প্রায় 1799 টাকা মতো করে দিতে হবে যদি সেটা 21,000-এ দিতে হয়। সেটা হচ্ছে এমপ্লয়ের দিক থেকে একটা অসুবিধার জায়গায়। এমপ্লয়ের দিক থেকেও আপাতত একটা অসুবিধার জায়গা। তার কারণটা হচ্ছে তারা আগে হয়তো 1250 টাকা কাটাতেন, তাদেরকেও কিন্তু প্রত্যেকটা মাসে প্রায় 1799 কাটাতে হবে যাতে তারা ভালো ভবিষ্যৎ দেখতে পান। আমরা পরপর দুটো টপিকে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এখনো দুটো টপিকে আপনাদের সঙ্গে অনেক তথ্য শেয়ার করার বাকি রয়েছে। আর এবার আমরা আপনাদেরকে দেখাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টোরি। কয়েকদিন অন্তর অন্তরই শোনা যায় মেট্রো রেলের লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার কথা। কোনো কোনো ক্ষেত্রে কাউকে শেষ মুহূর্তে উদ্ধার করা যায়, বাঁচানো যায়, অনেক ক্ষেত্রে এই পরিণতি হচ্ছে মৃত্যু। বারবার এই অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার বিশেষ পদক্ষেপ নিয়েছে কলকাতা মেট্রো। মেট্রো যাত্রীরা বা মেট্রো স্টেশনে যে সমস্ত যাত্রীরা আসছেন, বিভিন্ন স্টেশনে গেলেই দেখতে পাবেন এই উদ্যোগের ছবি। গিরিশ পার্ক, কালীঘাট সহ একাধিক মেট্রো স্টেশনে লাগানো হয়েছে বিশেষ ফ্লেক্স। তাতে রয়েছে আত্মহত্যার প্রবণতা কমাতে বিভিন্ন বার্তা। সেখানে কোথাও লেখা হয়েছে আপনার জীবন মূল্যবান, এখানে আত্মহত্যার জায়গা নয়, এরকম নানা বার্তা। দিল্লি বা মুম্বইয়ের মতো শহরের মেট্রোর সব স্টেশনেই স্ক্রিন ডোরের ব্যবস্থা নেই। এই মুহূর্তে কলকাতাও পারছে না পুরনো সব স্টেশনে কাঁচের স্ক্রিন ডোর লাগাতে, তাই এই নতুন উদ্যোগ। এবার একটু ঝালিয়ে নেওয়া যাক কলকাতা মেট্রোর ইতিহাসে। 1984 সালে কলকাতায় মেট্রো, অর্থাৎ 1984 সালে চালু হওয়া কলকাতা মেট্রো ভারতের প্রথম মেট্রো রেল পরিষেবা। কলকাতা মেট্রোর প্রথম ধাপটি ছিল বর্তমানে নেতাজি ভবন থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। এশিয়ার পঞ্চম মেট্রো পরিষেবার উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এবং আপনাদের এক্ষেত্রে বলে রাখি, আত্মহত্যার চেষ্টায় লাইনে ঝাঁপ দিলে মেট্রো পরিষেবা ব্যাহত হচ্ছে, এটা নতুন কোনো ঘটনা নয়। এই লাইনে আত্মহত্যার ঘটনা কমাতে বারবার মেট্রো রেল কর্তৃপক্ষকে ভরসা রাখতে হচ্ছে প্রচারে। এবারও আত্মহত্যার প্রবণতা কমাতে ফ্লেক্সকেই হাতিয়ার করেছেন তারা। গত কিছুদিন আগে কলকাতা মেট্রোর ব্লু লাইনে একাধিক আত্মহত্যার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। প্রতি স্টেশনে স্ক্রিন ডোর বসানো যায়নি, তবে কালীঘাট স্টেশনে বসানো হয়েছে গার্ডরেল। তবে তা যে আত্মহত্যা রুখে দেওয়ার জন্য নিশ্ছিদ্র বলয় নয় তা বলাই বাহুল্য। যাত্রীদের একাংশ এই ব্যবস্থা নিয়ে যথেষ্ট অসন্তুষ্ট। কিন্তু শুরুতেই বললাম, এটা পুরনো লাইন, তাই এখানে চাইলেও স্ক্রিন ডোর বসানো এই মুহূর্তে সম্ভব নয়। কিন্তু এই উদ্যোগ কি আদৌ ফলপ্রসূ হবে, সেই প্রশ্নই এখন তুলে দিচ্ছেন আমজনতা। তো ভালো করেছে মেট্রো রেলের তরফ থেকে, এনারা করছেন, এটা ভালো। আরও আগে এটা করা উচিত ছিল, অনেক আগে। কেন এখানে প্রচণ্ড পরিমাণে সুসাইডটা বেশিরভাগ হয়। আর যে সিস্টেমটা আপনার সল্টলেকের দিকে যে সিস্টেমটা করেছে, ওই সিস্টেম যদি এখানেও চালু করে দেয় তাহলে সুসাইডের সংখ্যাটা একদমই কমে যায়। এটা হচ্ছে একটা সচেতনতা বার্তা প্রথমত। এবারে মানুষ নিজের মানে এডুকেশনটা যত বেশি বাড়াবে, এই যে ব্যানারগুলো লাগানো হচ্ছে, তো এখানে অ্যাকচুয়ালি মানুষদের সচেতনতা বাড়ানোর জন্যই ব্যানারগুলো লাগানো হচ্ছে। তো আমার মনে হয় অ্যাজ এ যাত্রী হিসাবে এগুলোকে অ্যাটলিস্ট ফলো করে যাওয়া উচিত। মানে গভর্নমেন্ট থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, আমার মনে হয় প্রত্যেকটা যাত্রীকেই এইভাবেই মানে ফলো করা উচিত। একটা ঘটনা ঘটে গেছে, এখন সেই ঘটনা যাতে ভবিষ্যতে আমরা এড়িয়ে চলতে পারি, তার জন্য আমাদের যতটা সতর্ক দরকার ততটা সতর্ক অবলম্বন করতে হবে। এইভাবেই আমরা আর কি সবাইকে আর কি কথা দিয়ে হোক, সবাইকে বুঝিয়ে হোক, এরকমভাবে সবার সাথে কালচার করে একসাথে সবাইকে বোঝাতে হবে যে এই জিনিসটা ঠিক না, জিনিসটা আমাদের সমাজে একটা বাজে প্রভাব দিচ্ছে। আচ্ছা, ওই জায়গায় পৌঁছে গেছে যে আমি সুইসাইড করব, তাকে কি আর ব্যানার দিয়ে আটকানো যায়? যায় না। অন্যান্য মেট্রোগুলোয় যেরকম কাঁচের দরজা দিয়ে আটকে দেওয়া আছে, ওই সিস্টেমটাই মনে হচ্ছে সবচেয়ে উপযুক্ত। না, যারা
সুইসাইডটা কমিট করছে তাদের বোঝা উচিত যে আমি সুইসাইড তো করছি, আমার ফ্যামিলি প্রবলেম থাকবে, ফ্যামিলি প্রবলেম পড়বেও, বাচ্চা থাকলে বাচ্চা প্রবলেমে পড়বে, কিন্তু আদার্স মানুষরা যারা টাইমলি পৌঁছাচ্ছে অফিসে বা অন্য কোনো ইম্পর্টেন্ট জায়গায় যাচ্ছে তারা তো বিপদে পড়ে যাচ্ছে। ধরুন আপনাকে দ্রুততার সঙ্গে আপনার গন্তব্যে যেতে হবে। আপনি ভাবলেন যদি এই মুহূর্তে আমি একটা অ্যাপ ক্যাব নিই, জ্যাম ঠেলে, কলকাতার রাস্তা ঠেলে, সিগন্যাল ঠেলে পৌঁছতে 1 ঘন্টা। আপনি অঙ্কে হিসেব করলেন যে মেট্রো রেলে যদি আপনি যান 25 মিনিটেই আপনি গন্তব্যে পৌঁছে যাবেন। দেখুন, মেট্রো রেলে উঠলেন, সেই সময় একজন ঝাঁপ দিলেন মেট্রোর সামনে, ব্যাস আপনার সব প্ল্যান চোপাট। ঘন্টার পর ঘন্টা সেই দেহ উদ্ধারের কাহিনী। এখন প্রশ্ন হচ্ছে, মেট্রোটা কি সুইসাইড করার জায়গা? আরে না না না, এরকম ভাবার প্রশ্ন নেই। কিন্তু যারা মেট্রোতে এসে সুইসাইড করছেন বা আত্মহত্যা প্রবণ হয়ে উঠছেন, তাদের উদ্দেশ্যে আগাম একটা বার্তা যে মেট্রোয় সুইসাইড করলে আপনি তো চলে যাচ্ছেন ঠিকই, কিন্তু কত মানুষকে কত রকম সমস্যার মধ্যে ফেলে যাচ্ছেন। ভারতের একটা অন্যতম লাইফলাইন হচ্ছে এই মেট্রো, কলকাতার লাইফলাইন হচ্ছে মেট্রো। তাকে কোথাও কলঙ্কিত করছেন না তো? মেট্রোর মাধ্যমে কত মানুষের কত জায়গায় দ্রুত গতিতে যাওয়ার প্রশ্ন থাকে, কত রকমের কত কাজ নিয়ে মানুষ এগিয়ে চলেছেন, অথচ সেই মেট্রোকেই মানুষ করে তুলছেন সুইসাইডাল স্পট। একটু ভাবুন, আপনার কলকাতা আপনার তো কোনো ক্ষতি করেনি। আমরা এই প্রসঙ্গগুলি নিয়ে যখন কথা বলছি, তখন পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন এবং মেট্রো কর্তৃপক্ষ একাধিকবার সতর্ক করেছে। ওই যে দেখলেন না, একজন একটু আগে বললেন, যিনি মনে করছেন সুইসাইড করবেন তার কাছে ব্যানার কি সত্যি কোনো মানে রাখে? এটা ঠিক, কিন্তু তিনি অন্তত এটা তো ভেবে নিন যে মেট্রো স্টেশন সুইসাইড করার জায়গা নয়। আর সুইসাইডই বা কেন? জীবন থেকে পালিয়ে যাওয়াই বা কেন? কেন জীবনের সঙ্গে প্রতি মুহূর্তে লড়তে শিখছি না আমরা? দেখুন, এই সতর্কবার্তা দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু বিশেষ লাভ হয়নি। তবে এই ফ্লেক্সে কমানো হবে মেট্রোর আত্মহত্যার প্রবণতা, এমনটা আশা করছেন মেট্রো কর্তৃপক্ষ বা রেল কর্তৃপক্ষ। কি বলছেন মুখ্য জনসংযোগ আধিকারিক পূর্ব রেল কৌশিক মিত্র? শুনুন। মাঝে মাঝে খবর আসছে আমাদের স্টেশনগুলি থেকে যে হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটে গেছে এবং ট্রেন চলাচল বন্ধ, কোনো মানুষ তার জীবন শেষ করার চেষ্টা নিয়েছে, এরকম একটা আমরা দেখতে পাচ্ছি আজকাল। তো সেটা অত্যন্ত প্যাথেটিক এবং আমরা এটা কেউই চাই না এটা হোক। তো তার জন্য মানুষকে একবার বোঝানো, সেকেন্ড থট, যে মানুষ এই একদম ফাইনাল কল নিয়ে নেওয়ার আগে একবার তাকে সেই যদি লেখাটা পড়ে তার জীবনটাকে রেস্ট্রিক্ট করে, তার ফ্যামিলির জন্য ভাবে, সেই চেষ্টাটাই রেলওয়ে করছে, যাতে কোনোভাবেই একটা জীবন এইভাবে চলে যাক পৃথিবী থেকে, সুন্দর পৃথিবী থেকে, সেটা কেউই চাই না আমরা। আর আমরা চাই যে সে আরেকবার ভাবুক, ভুল ডিসিশন নেওয়ার আগে তার ফ্যামিলি আছে, তার সব কিছু আছে, হয়তো কোনো রাগের বশে করছে, কোনো দুঃখের বশে করছে, তো সেটাই আমরা সবাই মিলে চাইবো। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত মেট্রো এখন চলছে। না না, এটা পুরনো পথ নয়, নতুন ইস্ট ওয়েস্ট মেট্রো পথ। এসপ্ল্যানেড থেকে শিয়ালদাহ সুড়ঙ্গ পথে জুড়লে হাওড়া ময়দান থেকে সোজা পৌঁছে যাওয়া যাবে সেক্টর 5-এ। কিন্তু এই অংশের কাজ আটকে বহুদিন। বউবাজারে বিভিন্ন সময়ে বিপর্যয়ের কারণে মেট্রোর কাজ বারবার থমকে গিয়েছে। অবশেষে এসপ্ল্যানেড এবং শিয়ালদহের মধ্যেকার সুড়ঙ্গের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। একই সঙ্গে চলবে লাইন পাতার কাজও। জটিলতার কারণে আটকে থাকা এই অংশের পরিষেবা খুব শীঘ্রই চালু হবে বলে আশাবাদী মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে আপাতত স্ক্রিন ডোরহীন লাইন দিয়ে চিন্তা কমছে না মেট্রো কর্তৃপক্ষের। আপনাদের এই প্রতিবেদন দেখাতে দেখাতে একটু মনে করিয়ে দিই যে গত কয়েকদিনে শুধু ভালো করে দেখুন, 2024 সালে গত 6-7 মাসে কতগুলি এই আত্মহত্যার ঘটনা হয়েছে এই মেট্রো স্টেশনগুলিতে। গত কয়েকদিনে এখানে অনেকগুলি আত্মহত্যার ঘটনা ঘটেছে কলকাতার পুরনো মেট্রো রুটে। 8ই নভেম্বর 2024 শোভাবাজার সুতানুটি স্টেশনে মেট্রোর ডাউন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। 23শে অক্টোবর 2024 চাঁদনি চক মেট্রো স্টেশনে এক মহিলা যাত্রী চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন। দুঃখের বিষয় কি জানেন, যখন এই মহিলা মেট্রোর সামনে ঝাঁপ দিচ্ছিলেন তখন তার সঙ্গে তার 2 সন্তান ছিলেন। তাদেরকে ধাক্কা দিয়ে বাইরে সরিয়ে তিনি নিজে ঝাঁপ দেন মেট্রোর সামনে। তিনি একবার ভাবলেন না তার সন্তানদের কি হবে? এই ঘটনা আকছার ঘটে মেট্রো স্টেশনে 17ই অক্টোবর 2024।
কালীঘাট স্টেশনে ডাউন লাইনে মেট্রোর সামনে ঝাঁপ এক যুবকের। 1 নভেম্বর 2024 কালীঘাট মেট্রো স্টেশনে ট্রেন ঢোকার ঠিক আগে ঝাঁপ দেওয়ার চেষ্টা করলে তাকে ধরে ফেলে আরপিএফ, প্রাণে বেঁচে যান। 24 জুলাই 2024 কালীঘাট মেট্রো স্টেশনে ডাউন লাইনে ঝাঁপ দেন আরও এক যাত্রী। এভাবে কত মানুষ তার জীবন দিয়ে দিচ্ছেন মেট্রোর সামনে। কিন্তু একবার ভাবুন তো, মৃত্যুই কি জীবনের শেষ ঠিকানা? মৃত্যুই কি একমাত্র সহজ উপায় পালিয়ে যাওয়ার? জীবনের সঙ্গে লড়ুন, জীবনে বেঁচে থাকার রসদ নিন এই পৃথিবী থেকেই। এটা যেমন একটা বার্তা, ঠিক তেমনি ভাবে সুইসাইড বা আত্মহত্যাই কিন্তু একমাত্র পথ নয়। জীবনে বেঁচে লড়াইয়ের নামই হচ্ছে সংগ্রাম, লড়াইয়ের নামই হচ্ছে জীবন। এই বার্তা দিতেই আমাদের আজকের এই টপিক বেছে নেওয়া। একই সঙ্গে এটাও মাথায় রাখবেন, কলকাতা মেট্রো কোনো সুইসাইডের জায়গা নয়। কলকাতা মেট্রো কলকাতার গর্ব, কলকাতার ইতিহাস, কলকাতার পরম্পরা। আমাদের তৃতীয় টপিক আমরা এখানে শেষ করছি, কিন্তু চতুর্থ টপিক গ্রাম বাংলার মানুষের টপিক। বাদ্য আছে অথচ বাদক নেই, ঠিক এমনই হাল আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে। আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের বঙ্কুমারি সুস্বাস্থ্য কেন্দ্রে সর্বত্র একই চিত্র। কুমারগ্রামে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, অথচ অভাব রয়েছে চিকিৎসকের। এমনকি একথা স্বীকারও করে নিচ্ছেন এক চিকিৎসক। এছাড়াও অভাব রয়েছে স্বাস্থ্যকর্মীরও। এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভগ্ন দশা, জরা জীর্ণ অবস্থায় চিকিৎসকের চেম্বার, ছাদের বেশ কিছু অংশ ইতিমধ্যেই খসে পড়েছে। অভিযোগ, তারপরেও কোনো হেলদোল নেই জেলার মুখ্য স্বাস্থ্য দপ্তরের। জানা গিয়েছে এই স্বাস্থ্য কেন্দ্রে 3 জন চিকিৎসক রয়েছেন, যাদের মধ্যে 2 জন অ্যালোপ্যাথি এবং 1 জন হোমিওপ্যাথি চিকিৎসক। প্রতিদিন 12 ঘন্টা করে একজন অ্যালোপ্যাথি চিকিৎসক স্বাস্থ্যকেন্দ্রে থাকেন। অন্যদিকে আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের বঙ্কুমামারি সুস্বাস্থ্য কেন্দ্রের হালও কম বেশি একই রকম। সেখানেও মাত্র 1 জন মহিলা হেলথ অ্যাসিস্ট্যান্ট দিয়ে চলছে গোটা স্বাস্থ্য কেন্দ্রটি। স্বাভাবিকভাবেও সেখানেও প্রতি মুহূর্তে রোগীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। যদিও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে 2 জনের বেশি চিকিৎসক থাকেন না। অন্যদিকে বিজেপি বিধায়ক মনোজ ওরাও তিনি দাবি করছেন, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক বাড়ানোর জন্য একাধিকবার দাবি করেও কোনো কাজ হয়নি। দেখুন কে কি বলছেন। অসুবিধা তো হয়, যেরকম হঠাৎ কোনো সময় ইমার্জেন্সিতে উনি ব্যস্ত হয়ে গেলেন বা খাওয়া দাওয়া করতে গেলেন, তখন তো অসুবিধা হয়ে যায় এখানে। এলোপ্যাথি ডাক্তার তো বসে বহুদিন থেকে, এখান থেকে আগে থেকেই ডাক্তার আছে। মোটামুটি আজকের থেকে 50 বছর আগের থেকে আমি যতদিন চাকরিতে এসেছি ততদিনই ডাক্তার পেয়েছি। তখন একটা করেছিল, এখন 2টো হয়েছে, 1 বছর পার হয়ে গেল। এখানে তো বসতে তো দেখা যায় না। কোনখানে? না বসে তো না, বসে আজকে দেখতে পেলাম না তো। আজকে দেখতে পেলেন না মানে কি, এখন হয়তো বাইরে গেছে 2 মিনিটের জন্য। এটা যেহেতু রিমোট এরিয়া, সেই হিসাবে ডাক্তারের নিড তো আছেই। আমার যেটা হোমিওপ্যাথি ইউনিটে, এখানে মোটামুটি ওই মানে সেরকম কোনো প্রবলেম হচ্ছে না আপাতত, কারণ আমার একজন ফার্মাসিস্ট পেয়েছি, আমি ডক্টর আছি, ঠিক আছে। একটা অসুবিধা হচ্ছে কি, যদি গ্রুপ ডি স্টাফ আমার এই সিএচও তো ব্লকে ডেকেছে, আর অঙ্গনারী স্টাফরা তো আমাদের এখানে আসে না, আমাদের আশারা ফিল্ডে আছে। ও আশারা কোথায় আছে? একজন ভিজিটে গেছে আজকে, আমাদের ভিজিট চলছে তো। আচ্ছা, বিভিন্ন ব্লকে গিয়ে ভিজিট করতে গেছে, একজন বাইরে গেছে। এই একজন ডাক্তার থাকাতে কতটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে? এখানে তো প্রায়শই মানুষ আসছেন, দেখাচ্ছেন। না, একজন ডাক্তার না, অ্যাকচুয়ালি এখানে 24 আওয়ার্স ডক্টর থাকে এখানে। আচ্ছা। এখন 2 জন আমরা আছি, আমাদের 2 জনকে অল্টারনেট করে বা 12 আওয়ার্স করে আমাদের মানে 8 আওয়ার্স ডিউটি সেটা করা সম্ভব হয় না, আমাদের 12 আওয়ার্স ডিউটি। তো তাই 2 জনের বেশি তো থাকার কথা নয়। আচ্ছা আচ্ছা, পিএসসি তো। আচ্ছা, পিএসসি, এটা বিপিএসসি নয় তো। আচ্ছা, পিএসসি তো কামাখ্যাগুড়িতে। আচ্ছা। হ্যাঁ, পিএসসি তো 2 জনের বেশি থাকে না তো, 10 বেডেড 2 জনের বেশি এখন আমাদের এখন একটা স্যাংশন আসবে আমাদের কুমারগ্রামের জন্য, একটা রিপেয়ারিং এর কিছুটা তো করা হয়েছে, বিল্ডিং ওখানে কোন সময় আছে, সেগুলো আরো রিপেয়ারিং এর আসবে, এর মধ্যে আলাপ হচ্ছে না জানি। শুধুমাত্র কুমারগ্রাম বিধানসভার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কথা বলছি না, কুমারগ্রাম বিধানসভার যত হসপিটাল আছে, সে গ্রামীণ হসপিটাল হোক, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হোক,
বা আমার শুধুমাত্র নয়, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের জেলা হাসপাতালের কথা বলা হোক, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একই অবস্থা। প্রায় সব ক্ষেত্রেই কোথাও ডাক্তার নেই, কোথায় সরঞ্জাম নেই, কোথাও ট্রিটমেন্ট হয় না, কোথাও ডেলিভারি হয় না। প্রতিনিয়ত বিধায়করা, এমপিরা, তারা রাজ্য সরকারকে জানিয়েছে, মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, আজ অবধি কিন্তু কোনোটারই কোনো সুরাহা হয়নি। আমি আপনাদের মাধ্যমে শুনলাম যে মনোজবাবু বলেছেন যে স্বাস্থ্যকেন্দ্র নিয়ে। অ্যাকচুয়ালি মনোজবাবুর কাজটা কি? মনোজবাবুর অভিযোগ করা ছাড়া তো আর কিছু নেই। তার যদি এত দরদ মনে হচ্ছে ওই এলাকার মানুষের জন্য, তাহলে কেন্দ্র সরকারকে বলে একটু এইমস হাসপাতাল করে দিক না। মনোজোড়া তো বামফ্রন্টের এমএলএও এমএলএ ছিল। আলিপুরদুয়ারে হাসপাতালে না ছিল সিটি স্ক্যানের ব্যবস্থা, না ছিল আলট্রাসোনোগ্রাফির ব্যবস্থা, না ছিল আইসিইউ এর ব্যবস্থা। জেলা হাসপাতালে রূপান্তরিত হওয়ার সঙ্গে সঙ্গে এত কিছু পরিকাঠামো করা হয়েছে, একদিনে সব কিছু হয় না। এবার আসুন বাঁকুড়ার ছবি আপনাদের দেখাই। হাসপাতালে নেই নিরাপত্তারক্ষী, নেই আলোর ব্যবস্থা। অভিযোগ, এই সুযোগকে কাজে লাগিয়ে রাতের অন্ধকারে বহিরাগত আর মদ্যপদের মুক্তাঞ্চলে পরিণত হয় বাঁকুড়ার কেঞ্জাগুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। অব্যবহৃত নার্স চিকিৎসকদের কোয়ার্টারগুলিও। কোথাও পড়ে রয়েছে একাধিক মদের বোতল, প্লাস্টিকের গ্লাস, কোথাও আবার নেশার অন্য দ্রব্য। স্থানীয় মানুষজন এবং কর্মরত স্বাস্থ্যকর্মীদের দাবি, এই ছবিটা নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই সন্ধে নামলেই হাসপাতালের অব্যবহৃত কোয়ার্টারগুলিতে মদ জোয়ার আড্ডা বসে। এক্ষেত্রে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের করার কিছুই নেই। ডেপুটি CMOH3 সজল বিশ্বাস পরিকাঠামোগত উন্নয়নের আশ্বাস দিয়েছেন। তবে আরজি করের ঘটনার পর আদালতের নির্দেশে হাসপাতালগুলি থেকে সিভিক ভলেন্টিয়ার তুলে নেওয়া হয়েছে। ওই জায়গায় পুলিশ কর্মী নিয়োগের কথা রয়েছে। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার কথা ভেবে এ ব্যাপারে পুলিশ এবং প্রশাসনের সঙ্গে স্বাস্থ্য দপ্তর কথা বলবে বলেও জানান তিনি। দেখুন, আমাদের হসপিটালে পরিষেবা নিয়ে তো আমরা কখনোই বলবো না, বা এখানকার যারা এলাকাবাসী, কেঞ্জাকুড়া অনেকটা জায়গা জুড়ে অনেকজন মানুষ এখান থেকে পরিষেবা পায়, কখনো পরিষেবা নিয়ে কোনো রকম কোনো প্রবলেম এখানে এখনো পর্যন্ত আমাদের এত বছরে আমরা ফেস করিনি। বা এখানকার মানুষ প্রচন্ড রকম আমাদের সঙ্গে কোঅপারেট করেই চলেন, প্রচন্ড রকম কোঅপারেট করেন। কিন্তু যেটা প্রবলেম আমরা ফেস করছি, যেটা যে 1:30 বা 2টোর পর থেকে এখানে কিছু ছেলেরা, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে মানে যেটা আমাদের চোখে হয়তো পড়ে না, কিন্তু আমরা আমাদের কাছ থেকে কাজ করছি কিন্তু আমাদের কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই। আমরা সবসময় ভয়েই থাকি, কারণ এখানে ড্রিঙ্ক করে প্রত্যেক দিন প্রত্যেকটা পাবলিক আসে, প্রায়ই পাবলিক আসে, ড্রিঙ্ক করেই আসে তারা। এবং ওরা এসে কি করবে না, ওরা এই যে আমাদের যেটা সিসি ওপি এসে বলবে ওইগুলো দে, আমরা তো ওগুলোর জন্য আলাদা বক্স করে দিয়েছি, সব করেছি, কিন্তু তাও ওরা জানেন তো আমাদেরকে হ্যারাসমেন্ট একটা, এতে আমাদের ভয়, কাজ করতে আমাদের ভীষণই অসুবিধা হচ্ছে। এখানে অবস্থা যাইছে তাই, এটা মানে কোনো ব্যাপার না, খুব খারাপ অবস্থা। এই তো নাইটে এখানে সারা সন্ধ্যার থেকে এখানে জুয়া আড্ডা হয়, কত রকম মদ খায়, মানে এখানে বাজে একদম, কোনো নেই। হসপিটালের পরিবেশ, সেখানে এরকম মদের আসর। হ্যাঁ, এখানে বহুত করে ওরা, এরা খুব ভদ্র বলে এখানে থাকে না, থাকতে পারবে না নিজের যে অবস্থা। যে বাড়িগুলো পড়ে আছে দীর্ঘদিন যাবৎ, সেখানে দিনের পর দিন দুষ্কৃতীদের আড্ডা, সেখানে মজের আসর বা গাঁজার আসর, এইসব চলতে থাকছে বরাবরের জন্য। তাতে করে পশ্চিমবাংলার বুকে বর্তমানে স্বাস্থ্যের যে পরিষেবা, তাতে করে ওটা কিছু বলা যায় না, একদম বেহাল অবস্থার মধ্যে পৌঁছেছে। এটা আমাদের জানা থাকে না, কিন্তু এখন এমনি মৌখিকভাবে ইউ খবর দিচ্ছে, তাতে করে আমরা দেখছি তদন্ত করে যে পজিশনটা কি হয়ে আছে। আগে একটা সেভিক দেওয়া ছিল, এখন কোনো কারণবশত সেভিক অন্যখানে ট্রান্সফার করা হচ্ছে। নতুন করে আমরা আবার চিন্তা ভাবনা করছি উপর মহল। আমরা প্রশাসনের কাছে আমরা জানাবো, বা প্রশাসনকে আমরা চিঠি করবো। আমাদের BMOH রয়েছে, ওনাকেও আমি বলবো যে প্রশাসনকে জানাতে, পুলিশ এবং লোকাল প্রশাসন, তারা যাতে ইমিডিয়েট অন্তত সেই জায়গার নিরাপত্তাটা, কারণ কোথাও ভেঙে পড়ে আছে বলে সরকারি জায়গায় তো আর আড্ডা মারা যায় না, বা সরকারি জায়গায় কোনো খারাপ কাজ করা যায় না। সেই আইন শৃঙ্খলার বিষয়টা তাদেরকে দেখার জন্য আমরা অনুরোধ করছি। পুলিশ প্রশাসন বা BDO তাদেরকেও আমরা বলবো যে আইন প্রশাসনের জায়গাটা যাতে দেখা হয়। এবার আপনাদেরকে দেখাবো দুর্গাপুরের ছবি।
প্রদীপের নিচে অন্ধকার দুর্গাপুর নগর নিগম থেকে ঢিলছোড়া দূরত্বে পলাশডিহা সুস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন ধরে এক্স-রে মেশিন খারাপ, সোনোগ্রাফি মেশিনের ঘরও বন্ধ। দুই চিকিৎসক সহ শিশুদের ভ্যাকসিন, জ্বর, সর্দি, কাশির চিকিৎসা পরিষেবা পাওয়া গেলেও গরিব দুস্থ মানুষেরা ব্যয়বহুল এবং খরচ সাপেক্ষ এক্স-রে, সোনোগ্রাফি মেশিনের পরিষেবা পাচ্ছেন না। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কেনা এক্স-রে এবং সোনোগ্রাফি মেশিন ধুলোর চাদরে ঢাকা, যা এনকেটিভি বাংলার ক্যামেরায় ধরা পড়েছে। অন্যদিকে বিপজ্জনক অবস্থায় সুস্বাস্থ্য কেন্দ্রে থাকা অগ্নি নির্বাপন সিলিন্ডার, যেগুলিরও মেয়াদ উত্তীর্ণ। স্থানীয় বাসিন্দা এবং রোগীর পরিজনেরা দ্রুত এক্স-রে, সোনোগ্রাফি পরিষেবা চালুর দাবি করছেন। বিষয়টি নিয়ে সরব বিরোধীরা। দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারির আশ্বাস, এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে দ্রুত। ডাক্তার মোটামুটি একদিন করে আসেন, দুটো ডাক্তার আসেন, নিয়মিত আসেন, এই কিছুদিন বছর 3-4 নিয়মিত আসছেন। আর এমনি সাধারণত এই জ্বর জ্বালা ছোটোখাটো জিনিস নিয়ে আমরা এখানেই দেখাই। কিন্তু না, ওগুলো কোনো কোনো সময় বলেন অপারেটর থাকে না, কোনো কোনো সময় বলে যে মেশিন খারাপ আছে। এটা এইভাবেই হয় কি না তো আমি ঠিকঠাক বলতে পারি না। অনেক সময় বলে দেয় যে না এখানে হয় না, সেই হিসেবে একটু অসুবিধা করতে হয় লোকাল। কিন্তু মেশিন তো আছে হয়তো, এবার হয়তো বলে যে কোনো কোনো মেশিন খারাপ, কোনো কোনো অপারেটর থাকে না। এইখানে 2-1টা ডাক্তার আছে, আমাদের ছেলেটা টিকা দেওয়ার, তারপর মেডিসিনের 2-1টা ডাক্তার আছে। এক্সরে মেশিন, সোনোগ্রাফি মেশিন এগুলো সব কিছু হয় না। এটার জন্য বাইরে হয় বিধাননগর যেতে হয়, তাহলে বাইরে দিয়ে করতে হয়। মেশিন তো অনেক দিন ধরে আছে, কিন্তু এখানে হয় না, অনেকটাই অসুবিধার মধ্যে সম্মুখীন হতে হয়। কারণ কি, এটা যদি এইখানে আমাদের সুবিধাটা পাওয়া যেত, নাহলে তাহলে আমাদের এই বিধাননগর এখান থেকে অনেকটা। পলাশডিহা সুস্বাস্থ্য কেন্দ্রে সোনোগ্রাফি মেশিন, এক্সরে মেশিন, টেকনিশিয়ান না থাকার অভাবে মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই পরিষেবা যাতে পর্যাপ্ত পরিমাণে পায় তার নজরদারির ব্যবস্থা দুর্গাপুর নগর নিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটররা এবং কমিশনার এর কাছে আবেদন রাখছি পরিষেবা দেওয়ার জন্য। প্রশ্নটা হচ্ছে, তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলার ক্ষমতায় আছে, আর সমস্ত স্বাস্থ্যকেন্দ্র, সুস্বাস্থ্য কেন্দ্র, শিশু শিক্ষা কেন্দ্র যা আছে সেখানে যে কত বড় করাপশনের সাথে এই যুক্ত তৃণমূল, তা আজকে বিভিন্ন জায়গায় প্রমাণিত হচ্ছে, ভবিষ্যতেও প্রমাণিত হবে। কারণ তৃণমূল কংগ্রেসের কাজ হচ্ছে এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে জনগণের টাকা লুট, এবং জনগণের টাকা লুট করে তারা দান খয়রাতি করা এবং তার সাথে নিজেদের সম্পত্তিকে বাড়ানো ছাড়া তৃণমূল কংগ্রেস আর কোনো দিকে তারা হচ্ছে। দেখুন, এক্সরে মেশিন যেটা পড়ে আছে ওটা তো অনেক দিনের পুরনো মেশিন, আর এখন তো যুগের সময় সময় অত্যাধুনিক মেশিনও বেরিয়েছে। তো আমাদের যে প্লেটগুলো হয় এক্সরে মেশিনে, সেই প্লেট কিন্তু আর পাওয়া যাচ্ছে না। তো সেই জন্যই কিন্তু আমাদের এক্সরে মেশিনটা বন্ধ আছে। আর যেটা বলছেন ইউএসজি, যেটা আলট্রাসোনোগ্রাফির মেশিনটা, সেটা আমাদের সরকারিভাবে কোনো ওই ইউএসজি করার রেডিওলজিস্ট নেই আমাদের কাছে। আগে যেমন ছিল আমাদের বিধাননগর হসপিটাল থেকে ডাক্তারবাবু এসে করে দিয়েছেন, কিন্তু হয়তো সরকারি প্রসেসের জন্য উনি কিন্তু এখন উনি বলেছেন যে না আমি। এবার দক্ষিণ দিনাজপুরের ছবি দেখাই। করোনা পরবর্তী সময় গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেছিল কেন্দ্র, যার জন্য কেন্দ্র রাজ্য দুই সরকার বেশ কিছু প্রকল্পের ঘোষণা করেছে, অর্থের যোগানও দিয়ে চলেছে। অভিযোগ তারপরেও হাল ফেরেনি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলির। দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় সবকটি ব্লকেই গ্রামীণ উপস্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়ন সেভাবে ঘটেনি বলে অভিযোগ বিরোধীদের। দেখছি আর 2011 সালের পর থেকে লাগাতার গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাগুলো বেহাল অবস্থা। আমাদের জেলা বিশেষ করে হিলি থেকে শুরু করে কুমারগঞ্জ, তপন, কোথাও কোনো স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছু নেই। জেলা সদর হসপিটাল সেখানেই কিছু নেই, আর গ্রামীণ হসপিটালে কী থাকবে? আগে সেখানটায় ছোটো ছোটো অপারেশন থেকে সব কিছু হতো, আজকে সেখানে কোনো বেডগুলো আছে কিছু কাজে লাগে না, শুধুমাত্র আর সেখানটায় আউটডোরগুলোকে চালানো হয়, আর তাতেও সে পরিষেবা দেওয়া হয় সেগুলো মানুষ আর তাদের কাছে আশা ব্যঞ্জন নয় বা তাদের কাছে খুব আর প্রত্যাশিত নয়। সেই কারণে সেখানে দেখবেন এখন পেশেন্ট প্রচণ্ড কম আর নেই। সেই কারণে বেহাল পরিস্থিতি, এদের দিকে উদাসীনতা সরকারের, কোনোভাবেই গ্রামীণ মানুষ স্বাস্থ্য পাক এটা তারা চায় না বলে আমরা মনে করছি। এটা চরম ব্যর্থতা এবং চরম দুর্নীতি আছে এর সঙ্গে যুক্ত। বিল্ডিং রয়েছে কিন্তু ডাক্তার কিন্তু নেই, আবার অথবা আরও কোনো সময় দেখা যাচ্ছে ডাক্তার রয়েছে কিন্তু বিল্ডিং ভালো নেই, অনেক সময় চাইগুলো খসে পড়ছে, এরকম ঘটনা সামনে আসছে। সব ব্যাপারগুলো সরকারের নজরে আছে, স্বাস্থ্য দপ্তরের নজরে আছে।
যেহেতু পশ্চিমবাংলা স্বাস্থ্য দপ্তরটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দেখেন, ওনার নোটিশেও আছে, এবং তার জন্যই উনি জোর দিয়েছেন গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার উপর, যাতে করে এই গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাতে বাংলার মানুষের ভীষণভাবে উপকৃত হচ্ছে। আজকে বালুরঘাট শহরের কথা বলি, শহরে বিভিন্ন পৌরসভা ওয়ার্ডগুলোতে যে স্বাস্থ্য কেন্দ্রগুলো গঠিত হয়েছে সুস্বাস্থ্য কেন্দ্র নাম দিয়ে, সেগুলোতে আমরা দেখছি খুব ভিড় হয় মানুষের, সাধারণত জ্বর, কাশি, সর্দি, তারপর এই মাথা ব্যথা, এইসব সাময়িক এগুলো ইনভেস্টিগেশন, সেগুলো রেফার হচ্ছে, যারা জেলা হাসপাতালে করছে বা গ্রামীণ হাসপাতালে, প্রাইমারি হেলথ সেন্টারে করছে, রুরাল হাসপাতালে করছে। এটাই তো মানুষের কাছে বড় পাওনা। এবার আপনাদেরকে দেখাবো বসিরহাটের ছবি। বসিরহাটের মহকুমার বসিরহাট 1 নম্বর ব্লকের ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের নকুয়াদহ সুস্বাস্থ্য কেন্দ্র। সেখানে দেখা যাচ্ছে নির্ভরশীল ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার মানুষ, এবং সেই এলাকার মানুষ কোনো অসুখে পড়লে পরিষেবা নিতে আসেন, কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে কাজ হচ্ছে না, চিকিৎসা পরিষেবা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। কি বলছেন দেখুন। আমরা উত্তর 24 পরগনার বসিরহাটের ঘোড়াডাঙ্গার সীমান্ত এলাকার বাসিন্দা। এখানে স্বাস্থ্য পরিষেবা আমরা ঠিকমতো পাই না। নাকাদহ যে উপস্বাস্থ্য কেন্দ্রটা আছে, সে স্বাস্থ্য কেন্দ্রটা ডাক্তারবাবুরা ঠিকমতো আসেন না, মানে প্রতিদিন আসেন না। ওখানে যে বিল্ডিংগুলো তৈরি ছিল বহু পুরনো, কোনোটার দরজা জানলা নেই। সেখানে বিজলি বা অন্যান্য জিনিসপত্র খড় রাখা হয়, আর রাত হলেই দুষ্কৃতীদের আনাগোনা সেখানে শুরু হয়। না, ডাক্তার আসে যেটা হচ্ছে আউটডোর, কিন্তু আমরা চাই বেড টেড যাতে হয়, কেননা এখানে যেসব পরিষেবা ঘরটারগুলো আছে ডাক্তার থাকার ব্যবস্থাও আছে, যাতে বেড ফেড হয়, কেননা আমাদের এখানে আন্তর্জাতিক বর্ডার, এই জন্যে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়, যাতে রাত্রেও যেন পরিষেবা পায়। এটাই আমাদের গ্রামবাসীর না, বেডের ব্যবস্থা নেই। আগামী দিন যাতে আরও পরিষেবা ভালো হয়, এটাই আমি মুখ্যমন্ত্রীর কাছে কামনা রাখবো, আশা রাখবো যাতে পরিষেবাটা ভালো। গ্রাউন্ড রিপোর্ট আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল। ধন্যবাদ।